আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকদের নমস্কার, সালাম এবং শুভেচ্ছা। আপনি যে শিরোনাম দিয়েছেন এবং আপনি যে সংশয় প্রকাশ করলেন, ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সেই ৭১-এর মতোই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এইখানে কিছুই কোলাবে না। বাংলাদেশ এত চুলকাইছে যে নিজেদের ঘাড় নিজেরাই চুলকাইতেছে। বাংলাদেশ অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এখন যদি ভারত বার্মার সাথে কোনো লিয়াজও করে, চিটাগাংটা কয়েছে চিটাগাং তর আর রংপুর আমার, এই লীলাকর মাদ্রাসার পিল্লারা কই যাবে? আমি তো বুঝে উঠতে পারি না। চিটাগাং যদি কোন রকম বার্মা নিয়ে নিয়ে চলে যায় বা কোনো খ্রিস্টান রাষ্ট্র হয়ে যায়, আর রংপুর যদি ভারত যদি বলে যে চিকেন নেকটাকে একটু হাতির নেক বানাইলাম, চিকেন নেক এলিফ্যান্ট নেক বানাইলাম, চিকেন নেক জিরাফের নেক বানাইলাম, চিকেন নেক জলহস্তির নেক বানাইলাম, রংপুরটা নিয়ে রাজশাহীটা নিয়ে আপনি তখন কি করতে পারবেন? আমাকে বুঝাই বলেন। ওই যে ফালাফালি করে না, কি করতে পারবে ভারতকে? বাংলাদেশ বার্মার সাথে মুরদে কুলাবে না যুদ্ধ করতে। আর এই ভারতের সাথে এই জিনিসটা তো আমি বুঝাইতেই পারি না। মানে এগুলো বুঝাইতে বুঝাইতে আমি বুঝা গেলাম, কিন্তু এদের বুঝাইতে পারলাম না। ভারতের বিষয়টা হলো যে আপনি ভারতের সাথে যে ফাত্রামি, আমাদের বাংলাদেশের মিডিয়া, বুদ্ধিজীবী, চিঙ্কুবাম, জামাত, হেফাজত, চামড়া নাই চামড়া আছে, পীর ঠির যারা আছে, জামাত, বিএনপি, এমনকি আওয়ামী লীগেরও গেছিল, কি যে মনে করতেছে ভারতের। আমি বলেছিলাম কিনা যে শুধুমাত্র নির্বাচন, দুইটা কাজ ভারত অপেক্ষা করতেছিল। এক, বাংলাদেশের নির্বাচন, যেন তেন নির্বাচন যেটা হয়ে গেছে। দুই, পশ্চিমবঙ্গের নির্বাচন, তাদের রাজ্যসভার অপেক্ষা করতেছিল। এখন কিন্তু আর নাই। এমন ডলার দিবে, এমন ডলার দিবে, কল্পনাই করতে পারতেছে না। তবে আমার কেন যেন মনে হয় ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সেই ৭১-এর মতোই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এখানে কিছুই কোলাবে না। কারণ এটা টোটালি তিন দিকে ভারত। আবার এক বাংলাদেশে এক অরিজিনাল কেসকি বান্দির বলা, অরিজিনালি শাহরিয়ার কবির নাকি কি যেন নাম, শাহরিয়ার ফারিয়ার নাকি যেন নাম, ওর বাপ জাহাঙ্গীর অরিজিনালি কেসকি বান্দির বলা। ও ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপে পেট বানাইছিল, তারপরে ও জন্ম নিয়েছে, ওর বাপ মায়ের বিয়ে দিয়ে দিয়েছিল। সেই জাহাঙ্গীর বলছে যে, ওই জাহাঙ্গীর বলে যে আমরাই ভারতকে খেয়ে ফেলব। মানে জামাত যারা করে, এদের এদের চাপা মিথ্যাবাদী বট বাহিনী মনে করে বট বাহিনী দিয়ে আরো দখল করতে পারে। বাংলাদেশের বাঙ্গু জনতা এবং গবেষকেরা এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ আব্বা করতেছে যে। কিন্তু এটার দশা কি হবে জানেন? যে গাছের আগালে পানি উঠুক, দেখি শালা কাক থাকে কই, কিন্তু শিয়াল কই থাকবে এই চিন্তা করতেছে না। ওই উৎস মুখে যদি বাদ দেয় চীন, আমরা তো আগে মরবো, বাংলাদেশ তো আগে মারা যাবে, এই কথাটা কিন্তু কেউ বলতেছে না। ঠিক যেমন দিল্লি কিন্তু পানি দিয়ে দিয়েছিল তিস্তা চুক্তি, কে আটকেছে? মমতা বানু। কে আটকেছে? চাইনা ব্যানার্জি। কে আটকেছে? চাইনা বেগম। কে আটকেছে? মমতা বেগম। কে আটকেছে? জোরাফুল বেগম। কে আটকে দিয়েছিল? তৃণমূল বেগম। এটা নিয়ে কিন্তু বাঙ্গুরা কথা বলে, খালি মোদির দোষ, মোদির দোষ, মোদির দোষ। ঠিক এখনো কিন্তু ভারতকে দুষতেছে। আচ্ছা, আমি তো দোয়া করতেছি চীন এটা করুক। জামাতের নেতার মতো আমি বলতেছি, আমি তো দোয়া করতেছি ওইটা করুক। দেখি ভারত কিন্তু কোনো না কোনো পোষায় নিবে। এদের উপায় কি? এই বাংলাদেশে তো মরুভূমি অটো হয়ে যাবে, তখন কি করবে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা হব। কারণ আমরা হইলাম ভাটির দেশ, সমুদ্র আমাদের এখানে, পানি এসে আমাদের এখানে আসবে, আর এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে ওইখানে ব্রহ্মপুত্রের উৎসমুখ, একেবারে উৎসমুখ সেটা চীনে যেটা আছে, যেমন ভারতের ক্ষতি হবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা। এটা বাংলাদেশের মানুষের দশা কি? আমার ১০০ কানা হয়েছে, আমার ২০০ কানা হয়েছে, তাই কি হয়েছে? আরেকজন তো ১০০ কানা করলাম। আদর্শে বাংলাদেশের মানুষ বাঁচে। এদের আকল তো আপনি এদের, এদের সাথে কোনো, আপনি বাংলাদেশে বট বাহিনী দেখেছেন তো? বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী, এরা সুস্থ। এদের সাথে আপনি কোনো লজিক নিয়ে কথা বলতে পারেন? এরা না লজিক মানবে, না ইতিহাস মানবে, না এরা যুক্তি মানবে, না এরা বুদ্ধি। এরা যা বুঝে, যা জামাত শিখিয়ে দিচ্ছে শিবিরের কোচিং সেন্টার, আর মৌলবী সাহেব যা বলছে তার বাইরে সে যাবে না। এমনকি এক মৌলবী কিন্তু আরেক মৌলবীর একই কথার বিরুদ্ধে। এক মৌলবী বলে
কোরবানির গোস্ত মহিষ খাওয়া যাবে, আরেকজনের কাছে খাওয়া যাবে না। আরেক মৌলবী বলবে হাত এনে ধরো, আরেক মৌলবী এনে ধরো, ছেড়ে ধরো, এনে ঝগড়া করবে। তারাই কিন্তু ওইটাও কিন্তু মিল নাই, ওইটা দেখবেন ঝগড়া। সুষ্ঠুভাবে কোনো কথা এখানে বলতে পারবেন না, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, যেই হোক। কোন রাজনীতি নেই, স্টাডি নাই, রাজনীতি নিয়ে 5টা বই পড়ে। আরে ভাই, আমি সবচাইতে কম মেধাবীর রাজনীতিতে অংশগ্রহণকারী, শত নয় হাজার বই পড়তে হয়েছে। এখনকার পোলাপান 5টা বই পড়ে না রাজনীতিবিদ হয়ে গেছে, 10টা বই পড়ে না বুদ্ধিজীবী হয়ে গেছে, কোনো কিচ্ছু জানা না। এই যে চীন যে ওইখানে করতেছে, ওই ওই ওইখানে যে বাদ দিতেছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। ওই যে বললাম, যারা এখন শিয়াল আর আর খাটাই হয়ে আছে, শালা গাছের গেলে পানি উঠে, শালা দেখি শালা কাক থাকে কই, খাটাই সার শিয়াল যে কই থাকবে, 11 পানি উঠলে মারা যাবে, এটা তারা বুঝতেছেন। এই বোধিদান, এই বোধ যদি বাংলাদেশের মানুষের থাকে, এই দেশের সাধারণ মানুষের কথা বাদ দেন, রাজনৈতিক নেতা কর্মীর কথা বাদ দেন, এই দেশের বুদ্ধিজীবীদের ভাষণগুলো শুনেছেন? কোন বুদ্ধিজীবী এটা নিয়ে কথা বলতেছে? একেবারে এখন তো ভারত বিরোধী একটা জজবা পয়দা হয়েছে, আর বাইরে কেউ যায় না। একটা বুদ্ধিজীবী দেখেন তো বলছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে না খায় থাকবো, কেউ বলছে? কারণ এটা বললে পরের দিন টিভিতে আর ডাকবে না, প্রতি ডাকে 4,000 টাকা পাওয়া যাবে না, টিভিতে আর দেখা যাবে না, ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, মাইরও খাইতে পারে। এই জন্য তারা কথা বলবে না, জানলেও বলবে না। আপনি মনে করেন না তারা বুঝে না? এখন পানি গবেষক একজন আমার লাল বদর আছে, তার নাম হইলো, আমার খুব পছন্দের মানুষ ছিল, হ্যাঁ ভুলে গেলাম, কি যেন ইঞ্জিনিয়ার, রুহুল আমিন নাকি কি যেন নাম। আহা, মানে তিনি পানি গবেষক, তিনি নদী নিয়ে সবসময় কথা বলতেন। তার সাথে ধানমন্ডিতে অনেক ঘরোয়া বৈঠক হইতো, তার কাছ থেকে আমি শিখছি। এই নদীর মোহনা বা দেখলে না, তার কাছ থেকে আসলে একাডেমিক বিষয়। আহা, ভুলে গেলাম, একজন বয়স্ক মানুষ, আহা নামটা পরে এখানে লিখে দিব। তিনি দেখতাম বিরাট, তিনিও বলেছিলেন শেখ হাসিনাকে আগে সরাইতে হবে, শেখ পরে শেখ হাসিনা সরাইতে হবে। কেন? কয়, সরাই দিতে হবে, নইলে এই দেশ ঠিক থাকবে না। পরে শুনছি যে এই মানে পোলাপান হাতে মার খাইছে, এইবারও মার খাইছে, থাপড়া খাইছে এই লোক, এই ভাবির পোলাদের হাতে থাপড়া খাইছে। আমি বলছি এখন বিকল্প পাই, এখন তার নামটা হারাই ফেলছি, তাহলে ফোন দিয়ে বলতাম। আহা, বিখ্যাত ব্যক্তি, তার টিভিতেও নদী পানি গবেষক হিসেবে উল্লেখ করা থাকে, তিনি ইঞ্জিনিয়ার একজন। তার কাছে প্রথম শুনেছিলাম যে এটার উৎস মুখ হচ্ছে চীনে। এগুলো বন্ধ করে দিলে দেশের অবস্থা কি হবে? একবার এই দেশে বুদ্ধিজীবীরা এইগুলো নিয়ে আর কথা বলে না, বলবেও না। কারণ এইখানে যে হারে পাকিস্তানি জজবা পয়দা করা হয়েছে, ভারত বিরোধী জজবা, যে বক্তব্যটা ভারতের বিরুদ্ধে যাবে সত্য হলো সেটা বলবে না, যেটা পক্ষে যাবে সেটা বলবে না, একবারও বলবে না। আপনি দেখতেছেন না বাংলাদেশ ইনকালাব পত্রিকা কিভাবে ঠাড়া পড়া মিথ্যা কথাগুলো ছড়াই যাইতেছে, যে কিভাবে বাংলাদেশের মসজিদ, বাংলাদেশের ঘটনা ভারত বলে চালাইতেছে, পাকিস্তানের ঘটনা বাংলাদেশ বলে চালাই দিতেছে। আপনি জামাতারে বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে, ওদের তো টাকার অভাব নাই, জাকাতের ফান্ড আছে, 6টা ব্যাংক আছে, টাকায় তো ওদের অভাব নাই। ওদের বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে কোনো ব্যবসায়। জামাত নিজে বিনিয়োগ করে না, বিএনপি না, তারা নিজেরাই বিনিয়োগ করে। বিএনপির মধ্যে শিল্পপতি নাই, বিনিয়োগ করে না কেন? তে আপনার ঘর, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জেলা, আপনি বিনিয়োগ করবেন না? আপনার হাট বাজারে 7 সমুদ্র 13 নদীর পার থেকে যায় আরেকজন বিনিয়োগ করবে? এত পাগলা কুত্তা কামড়াইছে চীনারে, চীনা তো বোকা, বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না। আমি বলে দিলাম আপনাকে, বাংলাদেশে না বিশ্বব্যাংক টাকা দিবে, ওই যে বলতে সেনাবাহিনী সরাই নিবার চাইতেছে, কারণ কি বিশ্বব্যাংকের লোনের আশায় বসে আছে। বরং সামনে দেখেন মিশন বন্ধ হয়ে যাবে, লোন পাবে তো দূরের কথা, চীন তো দূরের কথা, সুদান। এই দেশে পৃথিবীর কোন আমেরিকার না তো দালালি করতেছে, আমেরিকার 5 টাকা বিনিয়োগ পাইছেন আপনি আমেরিকার? আবার যে আশিক নাকি ফাত্রা চৌধুরী নাকি ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরী আছে, সে এখন কি বলে, টাকা না তো শুধু বিডার কাজ না। আমি শেখ ফরিদ বলেছিলাম, বিডা ওই ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরীর বিরুদ্ধে পক্ষে যে টাকা শত শত কোটি টাকা খরচ করা হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ আমি শেখ ফরিদের পিছনে খরচ করলে এতদিন বাংলাদেশে বিনিয়োগ আসতো মিনিমাম 10,000 কোটি টাকা, মিনিমাম 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 আসতো। আমাদের শুধু বিমান ভাড়া, আসা যাওয়ার, খাওয়া দাওয়ার টাকা দেই, দেখেন আমরা বিনিয়োগ কিভাবে বাংলাদেশে এনে দিই, যে কোনো সরকারের আমলে। বড় বড় গল্প করে ওই মেধা আছে নাকি তাদের বিনিয়োগ আনার? আপনার যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি দৌড়াচ্ছেন, মসজিদের ভিতরে মানুষকে জবাই করতেছেন, লাস্ট দিনে দুপুরে আপনি মানুষকে পুড়ে মেরে ফেলতেছেন, কবর থেকে লাশ তুলে পুড়তেছেন। এই তো কয়দিন আগে কালকে নাকি পরশু ছাত্রলীগের এক ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারে, পুলিশকে জ্বালিয়ে দিয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন। আপনার এখানে বিনিয়োগ আসবে না? ব্যবসায়ীরা এত চোদ্দু না, ব্যবসায়ীরা পাঙ্গু মনে করেন? ব্যবসায়ীকে মসজিদে লীলা ঘরের মতো বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীকে আবার ভাবাই পোলাদের বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীর বুদ্ধিকে তারেক রহমানের মতো, ব্যবসায়ীর বুদ্ধিকে ওই
ওই ওই ওই জামাতির ফেতরা করুর আর জাকাত করার মতো ব্যবসায়ী তাদের চিন্তা থাকবে যে আমার বিনিয়োগ স্টেডি হবে কিনা, আমার বিনিয়োগ 20 বছর 15 বছর ঠিক থাকবে কিনা। বিনিয়োগ করবে, চীন বিনিয়োগ করবে না, এত পাগলা হয়েছে। আমেরিকার দালাল সরকার ক্ষমতায়, আমেরিকা 5 টাকা বিনিয়োগ করে না, চীন বিনিয়োগ করে, এত পাগলা কুত্তায় কামড়াইছে, তাই না? ভারতের মতো বোকা তো। ভারত অন্য দেশ তেল দিত নাকি? ভারতের জায়গায় অন্য দেশ হলে 1 ফোঁটা তেল দিত, সেটা ভাড়ায় ফেলাইতো, এই সুযোগ একটু গলা চিপে ধরতো তেল না দিয়ে, যে দেখ কেমন লাগে। চায়না অত বোধাই না। ওই পাকিস্তানে একবার সিপ্যাক করতে যে বোধাই হয়েছে, আর এই বোধাই চায়না হবে না। চায়না জানে যে এইখানে আবার ঢুকে যাবে ভারত, আসবেই এখানে, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আসবেই। এবার আওয়ামী লীগ সরকার আসলে বুঝতে পারবে কার বিনিয়োগ কোথায় যায়, তাই কেউ এখানে বিনিয়োগ করবে না, আপনি নিশ্চিত থাকেন। পৃথিবীর কোনো উন্মাদেও এই দেশে বিনিয়োগ করবে না, কেউ না। শোনেন, আমার সাথে কথা ছিল যে নির্বাচন হয়ে গেলে কয়েকজন লোক ওখানে বিনিয়োগ করবে। তারা বলে তোমাদের দেশ তো ওই তারা বলে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের চাইতে তারও খারাপ অবস্থা, দেশের অবস্থা, কে বিনিয়োগ করবে? কেউ না। তারা বিনিয়োগ নিয়ে চলে যেতেছে, কেউ ইন্ডিয়া চলে যেতেছে, কেউ শ্রীলঙ্কা চলে যেতেছে, কেউ থাইল্যান্ড ভিয়েতনাম চলে যেতেছে, ইভেন বার্মা। আপনি জানেন যে বাংলাদেশ হলে বার্মা বিনিয়োগ করতেছে? আপনাকে একটা তথ্য দেয়, ভালো কথা মনে করছেন। গত 2 মাসে আপনি কি জানেন মিনিমাম 3,000 কোটি টাকা চলে গেছে বার্মায়। আপনি ভাবতে পারেন এই মুসলমান, একটু হিন্দু না, 3,000 কোটি টাকা। এগুলো ডকুমেন্টস আমরা কালেকশন করতেছি। আসলে এটা পার্সোনাল কথা, তো এগুলো তো আবার গোপনীয়তা ভঙ্গ হয়ে যাবে বললে। এগুলো বার্মায় বিনিয়োগ করতেছে, বার্মায় এতে যাচ্ছে না। বাংলাদেশের লোক বার্মা চলে গেছে, আপনি জানেন এটা? বাংলাদেশের লোক শ্রীলঙ্কায় চলে গেছে। আপনি এখন যান শ্রীলঙ্কায়, মিনিমাম মানুষ বলতেছে না যে আওয়ামী লীগের লোক ইয়ে পালাইছে ভারতে, শ্রীলঙ্কায় বিএনপির ব্যবসায়ীরা চলে গেছে, আপনি জানেন? বিএনপির ব্যবসায়ী শ্রীলঙ্কা এখন। আপনি ডাটা নেন যে গত 2 মাসে শ্রীলঙ্কায় কতজন লোক আসা যাওয়া করছে, যে কোনো সময় রেকর্ড ব্রেক একটা তথ্য দিলাম। এবং ওগুলো কি আওয়ামী লীগের লোক গেছে? সব তো বিএনপির লোক। শ্রীলঙ্কা যাচ্ছে কেন? এরাই বিনিয়োগ করতেছে দেশের বাইরে। আর জামাত জাকাত নিয়ে চুপ করে বসে আছে, কোথাও টাকা পয়সা বিনিয়োগ করবে না। কারণ জামাত জানে 2 দিন পরে ইসলামী ব্যাংক বন্ধ। আমি লিখে দিলাম আপনাকে, আওয়ামী লীগ যখনই ফিরবে ইসলামী ব্যাংকের একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, পিয়নেরও চাকরি থাকবে না, সব আওয়ামী লীগের লোক ঢুকবে। নিশ্চিত থাকেন আপনি, একটারও চাকরি থাকবে না। 6টা ব্যাংক থেকে খালাস হয়ে যাবে সব, সবগুলোর পাবলিক এই মুক্তিযুদ্ধের পক্ষে লোক উষ্টায় কুন্নায় মান্ডা খেলে ফেলাই দিবে। আর গ্রামীণ ব্যাংক তো তালা, অথবা এই গ্রামীণ ব্যাংকের সব স্টাফ থাকবে আওয়ামী লীগের। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। বিনিয়োগ কে করবে? জি তাই জামাতও ফরিদ ভাই। বিনিয়োগ করবে না, সুতরাং চায়নার তো বিনিয়োগ করার প্রশ্নই আসে না। কি কি প্রকল্প তারা নেয় যেগুলো মানুষের কাছে ধরা পড়ে, এর কি উপদেশটা? দুর্নীতি করার বুদ্ধিও দিতে পারে না, ধরা পড়ে। আপনি যেটা বলেন পানির তো অভাব নাই, এখন ওইখানে মানে তেলের মাথায় তেল ঢালতে গেছে, এটা করে তো ধরা পড়বে। তো তার চেয়ে আমি বিএনপির একটা বুদ্ধি দিই, আপনারা ঢাকা সিটিকে আওয়ামী লীগ 2 ভাগ করছে, নর্থ এন্ড সাউথ। আপনারা একটা কাম করেন, আমি একেবারে আপনার চ্যানেলের মাধ্যমে বিএনপিরও বুদ্ধি দিতেছি, হিউজ পরিমাণ দুর্নীতি করতে পারবে তারা। মানে মানে এই দুর্নীতি খায়া সারতে পারবেন, বুদ্ধি দিয়ে দিই আমি। এবং এই বুদ্ধি যদি কার্যকরী করে আমার কিন্তু 1% নইলে দিতে হবে, আগে বিএনপি নেতাদের বলে রাখলাম। সেটা হলো নয়া জিয়া সিটি বানাক ঢাকার বাইরে, নিউ জিয়া সিটি, ঢাকা সিটি জিয়া সিটি বানাক একটা। জিয়া সিটি বলে মানুষ খাবে ভাই। পদ্মার চরে বানান, আর যমুনার চরে বানান, টাঙ্গাইলে বানান, আর মধুপুর বানান, পৃথিবীর যে বাংলাদেশের যে কোনো অঞ্চলেই বানান, ঢাকার আশেপাশে হইলে ভালো হয়। আপনারা জিয়া সিটি বানান, এইখানে আপনি 1 কোদাল মাটি কাটলেই মনে করেন যে 500 গুণ লাভ। একটা খুঁটি কাটলেই, একটা খাম্বা বানাইলেই 1000 গুণ লাভ। একটা ওই যে বালিশ আগে বিএনপির আওয়ামী লীগের আমলে 4000 5000 নাকি লাগতো, নাকি 17,000 20,000, একটা বালিশ 1 লাখ বেচতে পারবেন, এবার কোনো সমস্যা নেই। তারেক রহমানের কি গান্ডু 5টা 6টা উপদেষ্টা রাখছে। তারেক রহমানের উপদেষ্টা যদি আমি হইতাম তাহলে প্রথম জিয়া সিটি করেন, এটা পাবলিক মার্কেটে খাবে, দুর্নীতিতে কোনো সমস্যা নেই। আপনি এই জিয়া সিটি করার মধ্য দিয়ে যা করবেন সব হালাল হয়ে যাবে। আর এক জিয়া সিটি দিয়ে 17 বছর আওয়ামী লীগ যা দুর্নীতি করছে তাদের ভাষায়, তার সাথে আপনি 50 গুণ বেশি করতে পারবেন। ওই জিয়া সিটির মধ্যে বলবেন যে ওইখানে একটা বেহেশতের নহর থাকবে, ওইখানে একটা বেহেশতের নহর আরো ঘোষণা দিবেন। তারপরে বলবেন যে এইখানে কারেন্টের তার থাকবে না, তারপর বলবেন এখানে কোনো খাম্বা থাকবে না, অটো কারেন্ট চলে যাবে। কারেন্ট আনবো কোথা থেকে? লাহোর থেকে ডাইরেক্ট চলে আসবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে, বিজ্ঞানীরা বানাই ফেলছে যে তার ছাড়া কারেন্ট আসবে, মাটির নিচ দিতে হবে না। ওই ঘোষণা দিয়ে দেন, যা ইচ্ছা তাই করতে পারবেন।
আর একটা জিয়া সিটি ক্যাসিনো ছাড়া হবে? কি বলেন আপনি? ওটা তো বোনাস। শুনেন, আরেকটা হলো বাংলাদেশের আকাশ জিয়া স্যাটেলাইট বানায় ফেলে, একেবারে 100টা জিয়া স্যাটেলাইট বানায়। একটা খালেদা জিয়া, একটা জিয়া, একটা কোকর নামে, একটা তারেক রহমানের নামে, একটা তারেক রহমানের কন্যার নামে, একটা বইয়ের নামে, আর একটা কাজের বেটি ফাতেমা, আর একটা হলো বিড়াল আছে না, যে নাকি বিড়াল নামে একটা স্যাটেলাইট ঘোষণা দেয়। এগুলো প্রকল্প করলে একটা পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, কেউ কিছু বলবে না, আমি গ্যারান্টি দিলাম আপনাকে। কারণ জিয়া সিটি মানে কি, সেইখানে সুইপার থেকে শুরু করে সুপারস্টার বানাইতে পারবেন, সব খাইতে পারবেন, যা মন চায় প্রজেক্ট খেতে পারবেন, কেউ কিছু বলতে পারবে না, কারণ ক্ষমতাই নেই। আমি এদের নিয়ে বেশি কিছু বলতে চাই না, মুরব্বী মানুষ, দাঁড়িয়ে আছে, মুছ আছে, লম্বা চুল আছে। তারপর তারা একদা ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরে বিবাহ হাঙ্গা করছে। শুনেন, এরা দুইজন বাংলাদেশের মানুষের যেভাবে ভোদাই বানাইছে, পৃথিবীর ইতিহাসে কোন দম্পতি আর কোন কালে এরকম বাংলাদেশের মানুষকে, কোন দেশের মানুষকে দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা এরকম ভোদাই বানাইতে পারে না, যারা এরা বউ জামাই মিলা করছে এই ফ্রড মাজার। আমরা তো তখনই বলেছিলাম যে এটা আমেরিকা রিজিম চেঞ্জ করেছে। আমাদের তখন আওয়ামী লীগের দালাল বললেন কেন, ভারতের দালাল বললেন কেন, শেখ হাসিনা দোষর বললেন কেন, নরেন্দ্র মোদী দালাল বললেন কেন, বিজেপি আরএসএস বললেন কেন, আমি শেখ ফরিদকে তখন কেন বললেন যে বাংলাদেশের বিজেপির শাখা প্রধান? এখন তো আপনার আব্বা, আপনার খালু, আপনার মামা, আপনার চাচা, আপনার চাচা শ্বশুর, কারণ আজকাল তো আবার একই সাথে শ্বশুর হয়, আবার শালা হয়, দোলাভাই। সেই জন্যই তো বললাম, এরা বউ জামাই মিলায় ফ্রড মাজাহার, এই চিঙ্কু বামে আজম আর এই ফরিদা আক্তার, নাকি ফরিদা আক্তার, এই এক সুধীর ভাই আর এক সুত মারানি, বাংলাদেশের মানুষকে যেভাবে ভোদাই বানাইছে। দেখেন, এ বলতেছে, প্রথমে কি বললো, আমরা আমরা চুক্তি ঠেকাইতে পারি নাই, এই ফরিদা আক্তার বলছে। তারপরে সে এখন কি বলতেছে যে এটা বিএনপি জামাত শব্দ স্বাক্ষর করেছে, পর্দা কিন্তু তারপরেও এখন কারো জজবাজ এত না জাগে না। এই ফ্রড মাজার বলতেছে এখন আমেরিকার হাতে রিজিম, এখনো তাদের হাতে। এই কথা তো আমরা বলেছি, 5ই আগস্টে যে একটা রিজিম চেঞ্জ, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে বহি শক্তি, বিদেশি শক্তি, এই কথাটা তো আমরা বলেছিলাম। তখন আমরা খারাপ হয়ে গেছি, ভাড়াটিয়া না, এরা গোলাম ইবনে গোলাম, এই কথাগুলো তো আমরা বলেছি। এখন এদের এদের যদি 500 বার করে দিনের মধ্যে জুতা মারেন, তাও তো শেষ হবে না। তারপর এদের বিরোধিতা কেন করে না? কারণ আমরা নাই পীর, সরসিনার পীর, চামড়া নাই পীর তো বলেই দিছে যে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাহাকে দিয়ে দেন, তাদের কোনো আপত্তি নেই। এদের ওই যে মির্জাফর কি বলছিল, ইংরেজ কি বলছিল, যাত্রা দেখেন নাই, জাফর আলী খান, এই মসনদ আপনারই থাকবে, আমরা শুধু ব্যবসা করিব। করতেছে এখন, বুঝতে পারছে? তারা এই করতেছে, এখন তারা ক্ষমতা দিয়ে তারা ব্যবসা করে নিচ্ছে। সেই জন্যই তো আপনার 1 টাকার গম 3 টাকায় কিনবেন, তারপরে আপনার গরু নারী ঘুরিয়ে আনবেন, মুরগির নারী ঘুরিয়ে আনবেন, গিদরের গোস খাবেন। সেটাই তো, ওইটাই তো বললাম। বাংলাদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং তার স্পিরিট, এখন যারা মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করে না, তাদের কাছে বাংলাদেশটি পাকিস্তানের একটি অঙ্গরাজ্য মাত্র, তাদের কাছে এটি স্বাধীন বাংলাদেশের মতো না। আপনি দেখেছেন যে জামায়াতে ইসলামী বর্তমানে এখনো সংসদে আমাদের যে কনস্টিটিউশন এবং আমাদের যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, ওই মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা আছে মুক্তিযুদ্ধ কি, কারা মুক্তিযোদ্ধা বলছে, যারা পাকিস্তানি বাহিনী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, জামাতে ইসলামী, আল বদর, আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা হলো মুক্তি বাহিনী। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশের স্বীকৃত স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশটাতে বিশ্বাস করে না, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না, তারা সংবিধানে বিশ্বাস করবে কি করে? বাংলাদেশের সংবিধানে ক্লিয়ারলি বলা আছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষের রাজনৈতিক দল করার অধিকার হচ্ছে কনস্টিটিউশনালি গ্যারান্টেড একটা ফান্ডামেন্টাল রাইটস। খেয়াল করে দেখেন, বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা আছে যে আপনি রাজনৈতিক দল করা, কোনো একটা মত বা মতামত নিয়ে আপনি একটি রাজনৈতিক দল করা, এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইটস। তো এখন আপনার সেই কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইট
কোনো প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে বাতিল করা যায় না। সেটা বাতিল করতে হলে প্রথমে আগে কনস্টিটিউশন সংশোধন করতে হবে। খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি এই জিনিসটা একটু লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বলি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে, বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কনস্টিটিউশনের যে ফ্রেমওয়ার্ক, ওখানে বলা আছে যদি কোনো কারণে বাংলাদেশের সংবিধান মানে বাংলাদেশের পার্লামেন্ট সাসপেন্ডেড হয়, অথবা পার্লামেন্ট ভেঙে যায়, অথবা পার্লামেন্ট থাকা অবস্থায়ও পার্লামেন্ট সেশনে না থাকে, অর্থাৎ পার্লামেন্ট সংসদে কার্যক্রম অবস্থায় নাই, তখন যদি রাষ্ট্রের প্রয়োজনে কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন হয়, তাহলে সেই আইনটি প্রেসিডেন্টের মাধ্যমে অর্ডিন্যান্স আকারে জারি করা যাবে। খেয়াল করে দেখেন, তাহলে ধরে নিলাম ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন পার্লামেন্ট ছিল না, অথবা সাসপেন্ডেড ছিল, অথবা ভেঙে গিয়েছিল, অথবা পার্লামেন্ট সেশনে ছিল না, তাহলে প্রেসিডেন্টের সেই ক্ষমতাটি ছিল। তো প্রেসিডেন্টের যে ক্ষমতাটি, অর্থাৎ একটি অধ্যাদেশ জারি করা, আইন করার মেয়াদ হলো যখনই সংসদ বসবে তার 60 দিনের মধ্যে যদি সেটাকে পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা আইনে পরিণত না করে, তাহলে সেটি বাতিল বলিয়া গণ্য হবে। কথাটা কি বুঝতে পারছি আপনাকে? তার মানে হচ্ছে ডক্টর ইউনূসের যতগুলা অর্ডিন্যান্স আছে 133টি, এই 133টি অর্ডিন্যান্সের সবগুলা অর্ডিন্যান্সে বাতিল, যদি না তারেক জিয়া সংসদে পাশ করায়। কথাটা বুঝছেন? এর আরেকটা পিছনে যে আপনাকে বলি, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 3 মাসের জন্য মোস্তাক ক্ষমতায় বসছিল। তো মোস্তাক ক্ষমতায় বসে একটি অর্ডিন্যান্স জারি করেছিল। সেই অর্ডিন্যান্সটির নাম হচ্ছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, অধ্যাদেশ। সেই অধ্যাদেশটি আইনে পরিণত করেছেন কে? জিয়াউর রহমান। কারণ মোস্তাক চলে যাওয়ার পর যখনই পার্লামেন্ট বসলো, 78 সালে নির্বাচন করে 69 সালে যখনই পার্লামেন্টে বসলো 79 সালে, তখনই যদি জিয়াউর রহমান পাশ না করাতেন সেটা বাতিল হয়ে যেত। ঠিক এবারও আপনারা দেখেন যে তারেক রহমান এসেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে অর্ডারটি মানে দিয়েছিলেন প্রেসিডেন্টের মাধ্যমে, সেটি পাশ করালেন কে? তারেক জিয়া। তারেক জিয়া পাশ করালেন, কিন্তু সব পাশ করার নাই। যেটা যেটা পাশ না করাইলে তার জন্য সুবিধা সেটা করাননি, আর যেটা যেটা করাইলে সুবিধা সেটা করিয়েছেন। এখন বিষয়টা খেয়াল করেন, তারা এটা কেন করছে? খেয়ালটা করে দেখেন তারা এই কাজটা কেন করছে। এই কাজটা তারা করার পিছনের মূল কারণ হচ্ছে, তারা কিন্তু মাঠ জরিপ করেছে, এবং ডক্টর ইউনূস আমেরিকার টাকায় দুইটি জরিপ করিয়েছে। জরিপ করানোর পরে তারা দেখেছে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ এককভাবে সবচাইতে বিগেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করবে, যেটা আগেও ছিল। এটা জানার পর তারা দ্বিতীয়টা করেছে। দ্বিতীয়টা তো দেখা গেছে আওয়ামী লীগ বিদ্যমান থাকা অবস্থায় যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে পাল্লা মার্কা বা ধানের শীষ মার্কা দুইটা মিলেও আওয়ামী লীগের সমান ভোট পাবে না এবং সংসদে আসন পাবে না। এমতো অবস্থায় ডক্টর ইউনূস পরামর্শ দিলেন, এবং ডক্টর ইউনূসকে তারা পরামর্শ দিল যে আপনি আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করেন। খেয়াল করে দেখেন, বাংলাদেশে ওই আপনি যদি আজ থেকে 30-40 বছর পিছনে যান, গরিব ঘরের মেয়ে যদি কালো হতো তার বিয়ে হতে অনেক সমস্যা হতো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের দেশে কালো মেয়েদের একটু বিয়ে টিয়েতে আগে সমস্যা ছিল, এখন এটা চলে গেছে। তো এখন কি হতো, এক ঘরে যদি একটা মেয়ে কালো থাকতো আর একটা মেয়ে সুন্দর থাকতো, তো কালো মেয়েটার জন্য বিয়ের জন্য আসলে সুন্দর মেয়েটারে গ্রাম থেকে ওই মামার বাড়িতে পাঠাই দিত। বলে যে তোমাকে যদি কোনোভাবে দেখে ফেলে তাইলে আর কালো মেয়েটার বিয়ে হবে না। ঠিক বাংলাদেশে এখন সেই অবস্থায় চলছে যে আওয়ামী লীগ যদি সামনে থাকে, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ কে বেছে নেবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখনই এসছে তখনই দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে। আপনি বাংলাদেশকে যদি দেশ হিসেবে ধরেন, সেই দেশের যদি 20টা কাজ
বলেন যে এই 20টা কাজ বাংলাদেশ গত 54 বছরে সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে। এই 54 বছরের 20টা কাজের মধ্যে ওই 20টা কাজের 19টা কাজই হবে আওয়ামী লীগের। যেমন মনে করেন পদ্মা সেতু করা তো সেদিনের কথা, এর আগে যদি আপনি ফিরে যান, স্বাধীন দেশ করা, মুক্তি, একটি সংবিধান করা, আর্মি তৈরি করা, বিডিআর তৈরি করা, শিক্ষা বোর্ড তৈরি করা, ইসলামী ফাউন্ডেশন তৈরি করা এবং বাচ্চাদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করা, গঙ্গার পানি চুক্তি করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, বাংলাদেশের যে ভৌগোলিক মানচিত্রে ভারতের সাথে 54টি ছিটমহল নিয়ে আমাদের অনেক ঝামেলা ছিল, যে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে ভারতের সাথে নেগোসিয়েশন করে সেই চুক্তিটি বাস্তবায়ন করা, ভারতের কাছে আমাদের 21,500 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা ছিল, সেই সীমাটাকে বাংলাদেশের সীমাতে অন্তর্ভুক্ত করা, বার্মার সাথে আমাদের 1,31,000 সমুদ্র সীমা তাদের দখলে ছিল, সেটাকে নেগোসিয়েশনের মাধ্যমে এবং একটি আরবিট্রেশনের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমার অন্তর্ভুক্ত করা। পার্বত্য চট্টগ্রাম আমাদের হাত থেকে চলে গিয়েছিল, সেই পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি চুক্তির মাধ্যমে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে সম্প্রীতি তৈরি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বংশধর যারা আছে তারা কিন্তু, তাদেরকে আমি মুসলমান বলি না, কারণ তারা হচ্ছে দোজখবাসী। কেন দোজখবাসী আপনাকে বলি। মুনাফেকের জন্য আল্লাহ কোরআন শরীফে সরাসরি ঘোষণা দিয়েছেন, যারা মুনাফেক তাদের জন্য জাহান্নামের ডেক। ইন্নাল মুনাফিকিনা কানা, আপনি ওই কোরআনের ওই আয়াতটা শুনেছেন, ওই আয়াতে বলা আছে যে মুনাফিকের জন্য হচ্ছে জাহান্নামের ডেক। মুনাফিকের চিহ্ন কি? তারা যেটা বলবে মিথ্যা বলবে, তারা মুখে যা বলবে অন্তরে তা ধারণ করবে না, এবং তারা যে ওয়াদা দিবে সে ওয়াদা ভঙ্গ করবে। এখন খেয়াল করে দেখেন, 1971 সালে তারা মানুষকে বলেছিল কি, আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এটার জন্য কি আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। 1971 সালে 26শে মার্চে বাংলাদেশ কি জায়গা পাকিস্তান আক্রমণ করছিল? করেনি। তাহলে কারা করেছে? পাকিস্তান এসে বাংলাদেশ আক্রমণ করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু পাকিস্তান যে 1971 সালে 26শে মার্চ গভীর রাত্রে এসে বাঙালির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, ইপিআর, পুলিশ লাইনে হামলা করে হাজার হাজার মানুষকে মেরেছে, এটা কিন্তু কেউ অস্বীকার করে না, জামাতও অস্বীকার করে না। তাইলে এই ঘটনাটার পর মজলুমকে আর জালেমকে আপনি বলেন তো, একদম পাটিগণিত এটা। আমরা হইলাম মজলুম আর তারা হইলো জালেম। তারা কারা? পাকিস্তানিরা। যখন বিশ্বাস, মানে মুখে যা বলেন অন্তরে তা ধারণ করেন না, এটা দেখা গেল না এখানে, যে মুখে বললেন আপনি জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে, কিন্তু বাস্তবে আপনি কার সাথে যাই দাঁড়ালেন? জালেমের পক্ষে। তাহলে আপনি মুনাফিকের যে প্রথম চিহ্ন সেটা আপনি পায়া গেলেন। দ্বিতীয়ত আসেন, তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। খেয়াল করে দেখেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে না। ব্যারিস্টার রাজ্জাক জামাতের বড় পণ্ডিত ছিলেন, তো ব্যারিস্টার রাজ্জাক, ওই তাকলা ফুয়াদ, তারপরে আরেকটা আছে না ওই যে মঞ্জু সাহেব, যিনি আম আদমি পার্টি বা কি যে আম জনতা পার্টি করেছেন, নাকি কি যেন একটা আম পার্টি করেছেন, এবি পার্টি। তো উনারা বলেছেন যে জামাতকে, যে দেখেন 1971 সাল নিয়ে আমাদেরকে যখন প্রশ্ন করে আমরা খুব বিব্রত হই। হয় আমাদেরকে বলতে হবে যে 1971 সালে আমাদের অবস্থান যেটা ছিল রং ছিল, অথবা আমাদেরকে বলতে হবে যে না, 1971 সালে আমরা যেটা করেছি সেটা ভালোই করেছি। একদিকে বলবো আমরা পাকিস্তানের মৌলবাদী চেতনা লালন করব, আরেকদিকে বলবো যে না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। এইরকম অবস্থায় কিন্তু সামনে যাওয়া যাবে না, তখন তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়। তা এখন তাহলে খেয়াল করে দেখেন, তারা যে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে, আসলে কিন্তু তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা মিথ্যা বলে। তার মানে মুনাফিক হইতে গেলে যে কটা চিহ্ন থাকা দরকার একদম সুস্পষ্ট ভাবে তাদের মধ্যে আছে। এবং তারা দেখেন মাঠে মাঠে, আপনারা ফেসবুকে দেখিয়েছেন, তারা বলতেছে জামাতে ইসলামীকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এটা কোরআনের সাথে সমস্ত সাংঘর্ষিক। তার মানে হচ্ছে তারা আসলে জাহান্নামী। আমাদেরও গুনাহ থাকতে পারে, আল্লাহ দোজখ দিতে পারে, বেহেশত দিতে পারে, হিসাব করে দেখা যাবে, কিন্তু তাদেরটা নিশ্চিত তারা এই দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, সুস্থ মানুষের শত্রু এবং অসাম্প্রদায়িক চেতনার শত্রু। এই শত্রুরা এখন বাংলাদেশকে খাবলে ধরেছে। সুতরাং আওয়ামী লীগের মতো অসাম্প্রদায়িক চেতনার
গণতন্ত্র মনা, সংস্কৃতি মনা, বাঙালির হাজার বছরের কৃষ্টি এবং কালচারকে যারা লালন করে তাদের বিরুদ্ধে এই জামাতের অবস্থান থাকবে, এটা সুস্পষ্ট। জি, আপনি যে বললেন এই যে তারেক যে তার বাপের পায়ের স্টেপ ফলো করতেছে, তার মানে কি স্বৈরাচারের ছেলে স্বৈরাচারই হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার মাধ্যমে? খেয়াল করে দেখেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি জানি ছাত্রলীগের অনেক ছেলেও চাকরিতে এসছে, কিন্তু কোনোদিন আপনি দেখেছেন ছাত্রলীগ কোনো লোক এরকম বক্তৃতা দিয়েছে পুলিশের? ছাত্রলীগ করুক, ছাত্র শিবির করুক আর জাতীয়তাবাদী দল করুক, সে তো চাকরি পাবে, তার চাকরি পাওয়ার রাইট আছে, এই দেশের নাগরিক সে, আমি এটাতে দ্বিমত করি না। কিন্তু সে যে বক্তৃতাটা দিয়েছে, জিয়াউর রহমানের হাতে ফুল তুলে দেওয়া এবং তার জাতীয়তাবাদী দলের মানুষ, এই যে তার যে বক্তৃতা, নগ্ন দলীয়করণ। আসসালামু আলাইকুম। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এমনও হতো অনেক ক্ষেত্রে আমরা একাধিক বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতাম। কারো কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু স্বপ্ন থাকলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছেন, অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা এক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে তার স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের বছর চান্স পেল, জাহাঙ্গীরনগর ছেড়ে এসে এক বছর পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কখনো কখনো আলাপ উঠলে আমরা যদি বলি যে আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর জাবিয়ান, আমাদের জাবিয়ানদের মধ্যে একটা আলাদা আজীবনের জন্মান্তরের একটা বন্ধন তৈরি হয়। তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তিনিও বলতেন, আরে আমিও তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, হ্যাঁ আমিও তো জাহাঙ্গীরনগরের সাবেক স্টুডেন্ট। কখনো কখনো এমন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর একসঙ্গে পরীক্ষা হয়েছে, তো জাহাঙ্গীরনগরে হলো, ভর্তি হলো, একদিন ক্লাস করলো, একদিন ক্লাস করেও তারপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিফট হয়েছে। তিনিও বলেছেন যে আমি তো জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, আমি জাহাঙ্গীরনগরে একদিন হলেও পড়েছি, একদিন হলেও হলে থেকেছি। আমাদের অনেক টিচার আমি পেয়েছি, প্রয়াত আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক নুর ইসলাম নাজেম, তিনি জাহাঙ্গীরনগরের টিচার ছিলেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিতে টিচার হয়েছেন। তিনিও অনেক সময় বলতেন যে জাহাঙ্গীরনগর তো আমার প্রাণের ক্যাম্পাস। তো এই যে একদিনের ক্যাম্পাস, এই একদিনের ক্যাম্পাস অনেক সময় আপন হয়। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে মানুষের অনেকেরই আসলে অজানা ছিল, অনেকে জানতেন না, আমি নিজেও যেমন জানতাম না যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কোন সেশনে পড়েছেন, কোন সাবজেক্টে পড়েছেন, এসব সম্পর্কে কোনোই ধারণা ছিল না। ফলে উনি কখন নিজেও এই শপটা করেননি। যেমন ধরেন যে চারদলীয় জোট সরকার 2001 থেকে যখন ক্ষমতায় ছিলেন তখন তো তারেক রহমান প্রধানমন্ত্রী দপ্তরে যেতেন, বা তারেক রহমান অ্যাক্টিভ ছিলেন, রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন, কারণ 2001-এর নির্বাচনেও তারেক রহমানের একটা ভূমিকা ছিল, এটা বিএনপি স্বীকার করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বাংলাদেশের মানুষের স্মৃতিতে তারেক রহমানকে নিয়ে কোনো ঘটনা নেই। তো এবার তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন, যাওয়ার পরে এবং ছাত্রদল সভাপতি তিনি যখন বললেন যে তারেক রহমান তার প্রাণের ক্যাম্পাসে এসছে, তখন অনেকেই এটা উৎসাহ উদ্দীপনা, এখানে অন্যায় অপরাধের কিছু নেই, একটা আগ্রহ থেকে অনেকে জানতে চাইলেন। আর স্বাভাবিকভাবে বাংলাদেশে যেহেতু দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ বিরোধী, বিএনপি পন্থী, বিএনপি বিরোধী, ফলে তারেক রহমানের বিরোধী রাজনৈতিক শিবির বলেন অথবা আওয়ামী লীগ ঘরানা বলেন, তাদের কারো কারো একটা খোঁচা দেওয়ার প্রবণতা তৈরি হয়, যেটা বাড়াবাড়ি রকমের হয়েছে। সেই জায়গা থেকে অনেকেই আগ্রহ জায়গা থেকে জানতে চান যে আমরা তারেক রহমান, আমি যেমন প্রথম দিন খোঁজ নিয়ে আমি এটার আদ্যপান্ত ধরতে পারছিলাম। যখন এই আলোচনাটা তুঙ্গে, সেই সময় বোধহয় প্রথমে ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, আলোচিত বিতর্কিত মুখ, তিনি ফেসবুক পোস্টে জানালেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি। তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন, সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরশাদ শাসনামলে
তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। এবং সেই প্রেক্ষাপটে সে সময় আদতে কি হয়েছিল তারেক রহমান নিজেও যেহেতু ব্যাখ্যা দেননি, জানাননি, ফলে আমাদের কাছে এ নিয়ে সঠিক কোনো তথ্য থাকছে না। তবে আমরা দেখেছি যে তারেক রহমানের সে সময় সহপাঠী আরো কয়েকজন, আমি একটা মানুষকে আমি পেয়েছি যিনি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি দেশের বাইরে থাকেন এবং অনেকটা আওয়ামী লীগ ঘরানার মানুষ হিসাবেই আমার কাছে মনে হয়েছে। তিনিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব বোল্ডলি তিনিও আইন বিভাগে তারেক রহমানের সাথে পড়তেন বলেই তার ভিডিওতে দাবি করেছে এবং তিনিও প্রায় একই রকম কথা শিন শারমিন চৌধুরী, সৈয়দ রেজওয়ানা সহ আরো কয়েকজনের নাম বলেছেন যারা তারেক রহমানের সাথে ওই সময় ওই যে 85-86 ব্যাচে আইন বিভাগে পড়তেন। বলবেই অবশ্যই তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, 100% ছাত্র ছিল, সেটা সাক্ষী আমি। কারণ সুতরাং এবার এসে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে সোশ্যাল মিডিয়ায় তার বক্তৃতা এসছে, তিনি যখন বলছেন ছাত্রদের সঙ্গে মত বিনিময়, একজন ছাত্র তিনি অ্যাপ্লাইড ফিজিক্সের সম্ভবত তিনি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, তারেক রহমান বললেন যে আমি তো আর্টসের ছাত্র, আমি ফিজিক্সের ব্যাপার কি করে বুঝবো। তখন মানুষ আস্তে আস্তে ধারণা করতে পেরেছে যে হ্যাঁ তারেক রহমান হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মানুষের আরো উৎসুক দৃষ্টি তখন পড়েছে, মানুষ জানতে চেয়েছে যে তারেক রহমান বেসিক্যালি কোন সাবজেক্টে পড়েছেন, কত সালে পড়েছেন, তার বন্ধু বান্ধব সম্পর্কে মানুষ জানতে চেয়েছে এবং সেই প্রশ্নগুলোরই তার সহপাঠীরা হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ফার্স্ট ইয়ারের একটা কিছু সময় সেখানে আমার সাথে পড়েছে আইন বিভাগে, এর সাক্ষী তো অনেকে। তো এই পরিস্থিতির মধ্যে ওই যে যেটা বললাম যে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটে এবং তারেক রহমান তারপরে তার পড়াশোনা সম্পর্কে আর বিশদ কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি পরে আর কোনো পড়াশোনা করেছেন, লন্ডনে থেকেছেন, সেখানেও তিনি আর কোনো পড়াশোনা করেছেন কিনা সেই জিনিসগুলো মানুষের জানার আগ্রহ হওয়াটাও স্বাভাবিক, দেশের প্রধানমন্ত্রী। তো এই প্রেক্ষাপটে বোধহয় আপাতত তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এরকম একটি মীমাংসায় পৌঁছানোর জন্য মোটামুটি আনুষঙ্গিক যে পরিস্থিতি সেটা যথেষ্ট তথ্য প্রমাণ রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি সম্মানিত দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন। তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মার্চ ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপ্পু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7-8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি,
দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দেই। আমরা তাদের ব্যবহার করার জন্য মার্সিডিস, বিএমডাব্লিউ সিরিজের গাড়ি দেই এবং অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তারা যাতে 5 স্টার হোটেলে বসে মিটিং করতে পারেন এজন্য তাদের বাজেট বরাদ্দ থাকে। এটা রাষ্ট্রের মান মর্যাদার ব্যাপার। অনেক রাষ্ট্র খুব বড় হয়ে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ধরুন জার্মানি। তাদের যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে যদি রাস্তায় হাঁটেন, সাইকেলে করে যান, এটা তাদের জন্য মানে অতিরিক্ত সম্মান বয়ে নিয়ে আসে। যেভাবে আমাদের দেশের অতি ধনী যারা মানুষজন আছেন, তারা যদি কেউ রিকশায় চড়েন, সাধারণ হোটেলে খেতে যান, সাধারণ একটি জামা কাপড় পরেন, তাহলে তার সম্মান বৃদ্ধি পায়। কিন্তু নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার কোনো গাড়ি নেই, রিকশায় করে আপনি একটা ব্যবসার ডিল করার জন্য আমেরিকানদের সঙ্গে বসলেন, কিংবা ধরুন আপনি একজন ধনী মানুষের সাথে একটা বৈঠক করতে চান, সম্পর্ক করতে চান, ঠিক সেই সময়টাতে আপনার পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু সেখানে শালীন হতে হয়। একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষকে এই আভিজাত্যটা বজায় রাখতে হয় এবং এটা শো আপ করতে হয়। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। আপনি যদি খুব বেশি উচ্চবিত্ত হয়ে যান, তাহলে সবাই যখন জানে যে এই লোক এই গ্রুপের মালিক, বসুন্ধরার মালিক, এই গ্রুপ ইস্পাহানি গ্রুপের মালিক, পার্টিজ গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক, তারা একটা লুঙ্গি পরে হাঁটলেও মানুষ মনে কিছু করে না, মনে করে যে না এদের আছে অনেক। কিন্তু যে সকল মানুষের ফেজ নেই, লোকজন চিনে না, জানে না, তাকে গাড়ি বাড়ি পোশাক আশাক দিয়ে, বডিগার্ড দিয়ে তাদেরকে শো আপ করতে হয়। তো তদ্রূপ বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, সচিব হবেন, এবং বিদেশের সঙ্গে যখন তাদের কোনো বৈঠক হবে, সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে ওই ধরনের শিক্ষা দীক্ষা, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য সব কিছু দরকার। আর এজন্যই কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে, পোর্টফোলিওগুলো আছে, সেখানে যথেষ্ট যাকে বলা হয় আভিজাত্য বজায় রাখার চেষ্টা করা হয়। আপনি আইজির রুমে গিয়ে দেখেন, সেনাপ্রধানের যে রুম গিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে যে আমেরিকার যে সেনাপ্রধান তার চাইতে আরও বেশি জাঁকজমকপূর্ণ। কারণ হলো এটা আমাদের দেশে দরকার, আদারওয়াইজ লোকজন বিদেশে যারা আছে তারা পাত্তা দেবে না। তো সেই অর্থে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনে আমরা সাজসজ্জা করি, আমাদের এখানে অনেক খরচ হয়। আমাদের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা অনেক সময় বিদেশে যান চিকিৎসা করার জন্য, কিংবা চার্টার প্লেনে করে যান। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেক্রেটারি, নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, সেখানে তারা কীভাবে এগুলোকে মূল্যায়ন করে, এটা আমরা বিচার বিশ্লেষণ করি না। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই দেশটি একটা উন্নত পর্যায়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে সেখানে এই আভিজাত্যগুলো দরকার রয়েছে। এগুলো যাতে আরও শানিত হয়, এদের মান মর্যাদা আরও যাতে বাড়ে, এই জন্য এই পদগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেখানে ভালো লোক নিয়োগ করা উচিত, জ্ঞানী লোক নিয়োগ করা উচিত, সম্মানিত লোক নিয়োগ করা উচিত। দিস ইজ প্রথম। আর সেকেন্ডলি হলো যে এই পোর্টফোলিওগুলোতে যে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এনশিওর করা উচিত, এবং কোনো অবস্থাতেই জাতিগতভাবে আমরা এই সকল পদে যারা আছে তাদেরকে অপমান আমরা করব না, করতে পারি না। তো সেই দিক বিবেচনায় আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি এসেছেন, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে গত 18 মাসে অর্থাৎ ইউনূস জমানাতে যে অপমান করা হয়েছে, যে লাঞ্ছনা দেওয়া হয়েছে, যে গঞ্জনা দেওয়া হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এমন কোনো রাষ্ট্রপতি এশিয়াতে অপমানিত হয়েছেন গত 50 বছর আমার জানা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই ভদ্রলোকটি একেবারে যেনতেন লোক না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, মানে জজিয়াতে এটা যখন তিনি জজ হিসেবে দায়িত্বরত থাকবেন, এটা একজন সচিব পদমর্যাদার পদ। সেখান থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেখাপড়া জানা এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চলে গেছে, উচ্ছেদ হয়েছে। এছাড়া তো আপনি আর অন্য কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই।
এখন তাকে আপনার পছন্দ নয়, আপনি তাকে জেলে নিতে চান, তাকে পদচ্যুত করেন, তাকে জেলে নিয়ে যান, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে রেখেছেন স্বপদে, তাকে তো মর্যাদা দিতে হবে, অসম্মান করা যাবে না। কিন্তু সেই অসম্মান, অমর্যাদা শুধু তাই নয়, তাকে ওই গারদের মধ্যে বঙ্গভবন নামক যে রাষ্ট্রপতির বাসভবন, ওটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে। সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে যে প্রেশার দেয়া হয়েছে, যে চাপ দেয়া হয়েছে, যে তাপ দেয়া হয়েছে, এতে করে এই লোকটি সেখানে হার্ট স্ট্রোক করে তিনি মারা যেতে পারতেন এবং তার চিকিৎসা দরকার। এটা আমরা অনেক সময় ঠাট্টা করেছি, মস্কারা করেছি। ইভেন এইবারে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, অনেক মানুষ বলার চেষ্টা করছে যে কেন তার এখানে যাওয়ার দরকার, তো তিনি তো এখানে এই কাজগুলো করতে পারতেন। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা হয়ে গেল কি, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে, হাসপাতালদের মধ্যে যে কি বলবো, এটা দলবাজি এমন অবস্থা হয়ে গেছে যে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে মানুষের বিশ্বাস থাকে না। যেমন বেগম জিয়ার অসুখ ছিল, এখন তিনি তার পছন্দের, যেমন এভার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ঢাকা মেডিকেল সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, সেখানে তিনি নিতে রাজি ছিলেন না। এভার কেয়ারের চেয়ে ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি, যারা ডাক্তার আছেন তাদের যোগ্যতাও সীমাহীন। কিন্তু ওই যে বেগম জিয়ার একটা ভয় ছিল যে যদি সেই আওয়ামী লীগের কোনো ডাক্তার থাকে এবং সে চিকিৎসার নামে সেখানে অপচিকিৎসা করে, তো এই যে একটা ভয় এবং আতঙ্ক, এটা যখনই কোনো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তার যখন নিরাপত্তার প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো তার মধ্যে এসে যায়। তো এই সমস্ত কারণে কি হলো, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আছে, যাদের মনে হয় যে তাদের অনেক শত্রু রয়েছে এবং তারা অসুস্থ হয়ে গেলে, হাসপাতালে রোটিতে গেলে তার শত্রুরা এই সুযোগ নিতে পারে, এই ভয় সাধারণ মানুষের নেই, আপনার আমার নেই। কিন্তু যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, বড় বড় এমপি, আবার জানাতেন এমপি না, বড় বড় এমপি, যাদের অনেক শত্রু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ইভেন তার অফিসে যেমন দেখা গেল হাজার কোটি টাকার ব্যবসা, তার পার্টনার আছে, তাকে মেরে ফেলতে চায়, তখন সে করে কি, সিঙ্গাপুর চলে যায়, অন্য একটা দেশে চলে যায়, যেখানে তার একটা বিশ্বাস থাকে যে এখানে যে অস্ত্রোপচারের যে অস্ত্র, সেখানে বিষ মাখানোর সাধ্য স্বয়ং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও নাই, লাইক সিঙ্গাপুর, লাইক ব্যাংকক, লাইক ইউএসএ, লাইক ইউকে, এই সমস্ত দেশে। ফলে এই যে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায়, এটার কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। চিকিৎসা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো সেদিক থেকে রাষ্ট্রপতি যখন ইংল্যান্ডে গেলেন, তখন সবাই ঠাট্টা করেছেন, মস্করা করেছেন যে কী দরকার ছিল একটা আবর্জনাকে টানার, শেখ হাসিনার একটা আবর্জনা, সেটাকে আমরা এখনও মাথায় করে ঘুরছি। কিন্তু যখন সেখানে চিকিৎসা করার পরে দেখা গেল যে ইংল্যান্ডের হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং সেই হার্টের ব্লক নিয়েই তিনি এতদিন এই দুর্বিষহ জীবনযাপন করছেন বঙ্গভবনের মধ্যে। যদি ধরুন যখন বাইরে এনসিপির লোকজন, ইনকলাব মঞ্চ, অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে, তারা রাষ্ট্রপতির ওই রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল, ঠিক ওইরকম অবস্থায় যাদের হার্টের ব্লক আছে কিংবা যাদের ব্লকের অপারেশন হয়েছে, হার্ট অপারেশন হয়েছে, যাদের পেস মেকার লাগানো আছে, এরকম একজন মানুষ হিসেবে যদি আপনি আমার এই জিনিসটি দেখেন, একবার একটু কল্পনা করেন তো, এরকম অবস্থায় আপনি পড়লে আপনার কেমন লাগতো? এখন আপনি যত খারাপ হন না কেন, কিন্তু আপনার তো স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততির সব কিছু আছে, যারা আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো কাজেই এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে, সেই ভালোবাসার মানুষগুলোকে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, প্রশ্রয় দিতে হয়, সেই ভালোবাসার মানুষজন আপনার অবর্তমান আপনাকে নিয়ে কাঁদবে। পৃথিবীর সবচেয়ে ডাকাত যে মানুষটি, তারও স্ত্রী তার জন্য কাঁদে, তার স্ত্রী তাকে নিয়ে ভালোবাসে। তদ্রূপ রাষ্ট্রপতির যারা সন্তান আছেন, নাতি আছে, পুতি আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তো তাদের কাছে তো তিনি রাষ্ট্রপতি নন, তিনি একজন চুপ্পু, তিনি একজন মানুষ। সেই মানুষটি সেই বুকের ব্যথা নিয়ে, ব্যামো নিয়ে এই 2 বছর যাবৎ সে কার্যত বন্দি অবস্থায় ছিল ইউনূস সাহেবের জমানাতে। এখন এটা কি তার নিয়তির ফল বলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নিষ্ঠুরতা বলবেন, অভদ্রতা বলবেন, নাকি আমাদের বাঙালি জাতির যে চিরাচরিত কালচার, সেই চিরাচরিত কালচার অনুযায়ী আমরা সবসময় মানুষকে যাকে বলা হয় ছোট করি, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাই, মানুষকে গালাগাল করে আনন্দ পাই, সেই রকম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।